Hello and welcome to XCN Academy. Hope you all are doing fine. আমরা আজকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে সেলফ ইন্ডাকটেন্স দেখব। সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স শেষ করা যায় এগুলো মোটামুটি তোমার একটা ভিডিও করে সেলফ ইন্ডাকটেন্স একটাতে এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স একটাতে করাবো এবং সেলফ ইন্ডাকটেন্সের উপরে থিওরি করার সাথে সাথে আমরা বেশ কয়েকটা যার যে নিউমেরিক্যাল আছে সেগুলো দেখব। সমস্তটা দেখো, ক্লিয়ারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেলফ ইন্ডাকটেন্স কীভাবে হয় সমস্ত কিছু ক্লিয়ার করা হবে, ঠিক আছে? আর প্রবলেম হবে না সেলফ ইন্ডাকটেন্সের পরে এই ভিডিওটা দেখার পর। কেউ যদি পেড কোর্স করতে যাও আমাকে ফোন করতে পারো 6294463369 এই মোবাইল নাম্বারে। 800 টাকা থাকছে তোমার যে টোটাল কোর্স ফি, 800 টাকা টোটাল কোর্স ফি থাকবে, ঠিক আছে? ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ, কম্পিউটার সমস্ত কিছুই পড়ানো হবে। যে কোর্সটা চলছে অলরেডি সেই কোর্সটাতে তোমাদেরকে আমি অ্যাডরোল করিয়ে দেবো, ঠিক আছে? যদি কেউ করতে যাও এই যে 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করে নিও কেউ যদি ইন্টারেস্টেড থাকো। দেখো সেলফ ইন্ডাকটেন্স, আচ্ছা সেলফ ইন্ডাকটেন্স ওয়ার্ডটা থেকেই বুঝতে পারছো যে ইন্ডাকটেন্সটা যেটা তৈরি হবে সেটা তোমার সেলফ তৈরি হবে। সেলফ মানে নিজেই নিজে তৈরি করতে পারবে, অন্যের কোনো রকম হেল্প দরকার পড়বে না, নিজেই সেই জিনিসটাকে তৈরি করতে পারবে, সেই জন্য এটাকে বলা সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? ধরো আমি এইভাবে একটা কয়েন নিলাম, এই ধরনের একটা আমি কয়েন নিচ্ছি, ঠিক আছে? কয়েলটা দিয়ে মনে করো আমি একটা কারেন্ট পাস করাচ্ছি, এভাবে আমি একটা কারেন্ট পাস করাচ্ছি। এই কারেন্টটা যেটা টাইমের সাথে সাথে ইনক্রিজ হচ্ছে নাকি টাইমের সাথে সাথে ডিক্রিজ হচ্ছে সেটা কিছু বলিনি এখন। নর্মাল ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কয়েল দিয়ে কারেন্ট পার করছি, ঠিক আছে? কারেন্ট এভাবে আমি কয়েলটা দিয়ে কারেন্ট যাচ্ছে। আচ্ছা কয়েলটা দিয়ে যখন কারেন্ট যাবে, কারেন্ট যদি যায়, আমরা জানি যে একটা কয়েলের মধ্যে দিয়ে বা সলিনয়েডের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তখন সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি করবে। কেন? কারণ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অলওয়েজ প্রডিউস এ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এরপর এই যে কারেন্টটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, মানে কারেন্টটা যদি টাইমের সাপেক্ষে বাড়ে বা না কমে, যদি বৃদ্ধি না হয় বা ডিক্রিজ না হয় বা ইনক্রিজ না হয়, তখন কিন্তু আমার এবার মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোনো রকম ঘটনা ঘটবে না। কিন্তু কারেন্টটা যখন আমার হয় ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে তখন আমার ইন্ডাকটেন্স ঘটবে, ঠিক আছে? আচ্ছা কারেন্টটা ইনক্রিজিং বা ডিক্রিজিং কেন দরকার? কারণ আমার যে কয়েলটা আছে এই কয়েলটা কিন্তু মুভিং নয়, কয়েলটা আমার কনস্ট্যান্ট। এবং আমরা জানি ইন্ডাকশন তৈরি করার জন্য হয় কয়েলটাকে মুভ করতে হয়, না হলে কারেন্টটাকে চেঞ্জ করতে হয়। তাহলে আমার কারেন্টটা ফিক্সড আছে এবং কয়েলটা ফিক্সড আছে এবং কারেন্টটাকে যদি আমি কনস্ট্যান্ট করে দিই তাহলে কিন্তু আমার ইন্ডাকটেন্স তৈরি হবে না। আমার ইন্ডাকটেন্স তৈরি করার জন্য কি করতে হবে? যে কারেন্টটাকে আছে সেটাকে চেঞ্জ করতে হবে। সেই জন্য বললাম হয় ইনক্রিজিং কারেন্ট না হয় ডিক্রিজিং কারেন্ট। ইনক্রিজিং মানে টাইমের সাথে সাথে সেই কারেন্টটা বাড়বে এবং ডিক্রিজিং মানে টাইমের সাথে সাথে সেই কারেন্টটা কমবে, ঠিক আছে? তাহলে এই যে তোমার কয়েলটা দিয়ে যখন তার যাবে তখন একটা তোমার কী তৈরি হলো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি, এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সকে চেঞ্জ হচ্ছে। কেন ফ্লাক্সকে চেঞ্জ করছে? ফ্লাক্স সমান যেটা আছে dφ/dt চেঞ্জ করছে, টাইমের সাপেক্ষে ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে। যেহেতু কারেন্টটা বাড়ছে তাহলে ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে এবং ফ্লাক্সকে চেঞ্জ হলে সেটাতে একটা ইএমএফ ইনডিউসড হয় এবং ইএমএফ ইনডিউসডের ফলে সেই ইএমএফ ইনডিউস থেকে আমার একটা কি তৈরি হয়? আইসি তৈরি হয়, যেটাকে বলে ইনডিউসড কারেন্ট। এরপর এই ইনডিউসড কারেন্টটা কি করবে? নিজেই নিজের তৈরির কারেন্টটাকে বাধা দেয়। কেন? কারণ অ্যাকর্ডিং টু লেনজেস ল আমরা কি জানি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তখন কিছুক্ষণ পর যদি আমি কয়েলটার মোশনের চেঞ্জ করাই বা কারেন্টের যদি চেঞ্জ হয়, ইনক্রিজ বা ডিক্রিজ হয়, তখন সেটাতে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং ফিল্ডের চেঞ্জের ফলে ফ্লাক্স তৈরি হয় এবং যদি সেই ফ্লাক্সকে চেঞ্জ হয় তখন সেটাতে এটা ইএমএফ ইনডিউসড হয় এবং তার ফলে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হয় এবং এই ইনডিউসড কারেন্টটা নিজেই নিজের তৈরির কারণটাকে বাধা দেয়। তাহলে এই যে কারেন্টটা আসছে, সেই এই যে ইনডিউসড কারেন্টটা তৈরি হলো, সেই ইনডিউসড কারেন্টটা কী করবে? এই যে কারেন্টটা আসছে যেটা ইনক্রিজিং কারেন্ট, হয় ইনক্রিজিং কারেন্ট বা সেই কারেন্টটা ডিক্রিজিং কারেন্ট, সেই কারেন্টটাকে বাধা দেবে। এবং বাধা কিভাবে দেয় সেটার জন্য তোমাদেরকে আমি একটা কথা মনে রাখবে যে ইনডিউসড কারেন্ট কী করে? ইনডিউসড কারেন্ট অপোজিট গ্রোয়িং কারেন্ট, মানে যে কারেন্টটা গ্রো করছে সেই কারেন্টটা বা যেটা টাইমের সাপেক্ষে বেড়ে চলেছে সেই কারেন্টটাকে তোমার অপোজ করে। এবং ইনডিউসড কারেন্ট সাপোর্টস মানে কি করে? সাপোর্টস ডাইং কারেন্ট মানে যে কারেন্টটা মরে যাচ্ছে বা যেটা টাইমের সাপেক্ষে কমছে। তোমাদেরকে যখন কোশ্চেন দেওয়া হবে, নিউমেরিক্যাল দেওয়া হবে, তখন কিন্তু তোমাদেরকে বলবে যে একটা কারেন্ট কন্ডাক্টর আছে যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং দ্য কারেন্ট ইজ ইনক্রিজিং টাইম বাই টাইম অর দ্য কারেন্ট ইজ ইনক্রিজিং। তখন মনে রাখতে হবে যে
মানে ইনডিউসড কারেন্টটা আছে সেটা কিন্তু তাকে অপোজ করবে যদি ইনক্রিজিং হয়, এবং কারেন্টটা যদি টাইমের সাপেক্ষে কমতে থাকে মানে ডাইং কারেন্ট হয়, তখন ইনডিউসড কারেন্ট কী করবে, তাকে বাড়ানোর চেষ্টা করবে। সাপোর্ট করবে মানে বাড়ানোর চেষ্টা করবে, এবং অপোজ করবে মানে তাকে কমানোর চেষ্টা করবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ব্যাপার। আচ্ছা, তাহলে ধরো আমি এটাকে বোঝানোর জন্য ধরো আমি এইভাবে একটা কয়েল নিলাম, কয়েলটা দিয়ে আমি এইভাবে কারেন্ট যাচ্ছে, এদিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এটা নর্মাল কারেন্টটা যেটা আমি এসি সোর্সটা দিচ্ছি, নিশ্চয়ই আমাকে এসি সোর্স দিতে হবে, বা আমাকে যে কারেন্টটা আছে সেটাকে হয় ইনক্রিজ করতে হবে টাইমের সাথে সাথে, বা ডিক্রিজ করতে হবে। আমার সাধারণত এসি সোর্স আমরা দিই, কারণ এসি সোর্সের ক্ষেত্রে এইভাবে সারাক্ষণটা ও কী করতে থাকে, চেঞ্জ করতে থাকে, এবং চেঞ্জ হতে থাকে মানে কারেন্টের চেঞ্জ ঘটছে, কারেন্টের চেঞ্জ ঘটার জন্য সেটাতে আমার আর যে কয়েলটা মোশন করাই বা না করাই সেটা কিন্তু কোনো রকম প্রবলেম থাকে না। সেই জন্য আমরা সাধারণত এসি সোর্স দিয়ে থাকি, যাতে করে আমার কারেন্টটা হয় ইনক্রিজিং হয় বা ডিক্রিজিং হয়। ঠিক আছে, আচ্ছা ধরো এইভাবে একটা কারেন্ট যাচ্ছে, কারেন্টটা যেটা যাচ্ছে, কারেন্টে কী করছে, কয়েল দিয়ে যখন কারেন্ট যাবে তখন বললাম যে এটাতে একটা ফ্লাক্স কাট হবে, ফ্লাক্স যেটা আছে সে ফ্লাক্স তৈরি হবে, এবং চেঞ্জিং ফ্লাক্সের ফলে সেটাতে ইএমএফ তৈরি হবে, এবং এই ইএমএফটাতে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হয়, তাই না? এবং এই যে ইনডিউসড কারেন্টটা আছে এই কারেন্টটা ধরো এই ডাইরেকশনে আসছে, তাহলে ইনডিউসড কারেন্টটা কী করবে, এই ডাইরেকশনে হবে। কেন? কারণ ওর যে তৈরির কারণটাকে সে বাধা দিতে চাইবে। ঠিক আছে, এরপর ধরো একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে তোমার এই সাইডে, অর্থাৎ সেটা এই দিকে কারেন্টটা যাচ্ছে, তখন যে ইনডিউসড কারেন্টটা আছে তখন কিন্তু তাকে এই ডাইরেকশনে দেবে, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা এই দিকে হবে। ঠিক আছে, অর্থাৎ সব দিন অপোজ থাকে, সব দিন অপোজিট থাকে, কিন্তু অপোজিট থাকে এটা কিন্তু এমনভাবেও বলা চলে না। ধরো একটা কারেন্ট যেটা ডাইং কারেন্ট, যেটা তোমার টাইমের সাপেক্ষে কমছে, এইভাবে একটা কারেন্ট যাচ্ছে, এবং সেই যে ডিআই বাই ডিটি সেটা আছে তোমার নেগেটিভ, ডিআই বাই ডিটি মানে নেগেটিভ, মানে টাইমের সাপেক্ষে যে কারেন্টটা আছে সেটা তোমার কমছে, তখন যে ইনডিউসড কারেন্টের ডাইরেকশনটা হবে সেটা তার ডাইরেকশনেই হবে। তার ডাইরেকশনে কেন হবে? কারণ সেই যে কারেন্টটা যে মরে যেতে চাইছে বা যে কারেন্টটা কমে যাচ্ছে টাইমের সাপেক্ষে, সেটা তার বাধা দিতে চাইবে। সে কি করবে, তাকে বলবে না তুই কমতে পারবি না, তোকে আমি টাইমের সাপেক্ষে বাড়াবো। কারণ লেঞ্জের সূত্রই বলে যে ইনডিউসড কারেন্টটা তৈরি হবে সেটা নিজেই নিজের কারেন্ট মানে তৈরির কারণটাকে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা ধরো এরপর আমি একটা কয়েন নিচ্ছি। ঠিক আছে, তাহলে বুঝতেই পারলে যে ইনডিউসড কারেন্ট তোমার কি করে, গ্রোয়িং কারেন্টকে অপোজ করে এবং ডাইং কারেন্টকে সাপোর্ট করে। ঠিক আছে, এরপর ধরো আমি একটা সলিনয়েড নিচ্ছি বা একটা কয়েন নিচ্ছি যেটা দিয়ে আমার কারেন্ট পাস করছে, ধরো এইভাবে সেলফ ইন্ডাকটেন্সের ব্যাপারটা বোঝাচ্ছি। এভাবে ধরো একটা আমি কয়েল নিলাম, কয়েলটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এইভাবে একটা কারেন্ট দিচ্ছি আমি, এখান থেকে সাপ্লাই থেকে কারেন্ট দিলাম। কারেন্ট যখন দেবো এটাতে নাম্বার অফ টার্ন এন টার্ন আছে। ঠিক আছে, যে কতগুলো পাক খাওয়ানো আছে মানে পাক প্যাঁচ ধরানো আছে, কতগুলো প্যাঁচ ধরানো আছে, এন সংখ্যক প্যাঁচ ধরানো আছে। আমি জানি না কতগুলো আছে, সেই জন্য আমি এন সংখ্যক দিলাম। কোয়েশ্চেন যখন দেবে তখন বলে দেবে যে নাম্বার অফ টার্ন ইজ 80 or 20, 120 or 50, যেরকম দিতে পারে। এরপর ধরো এই তারটা দিয়ে যখন কারেন্ট যাবে, কারেন্টটা নিশ্চয়ই তোমার ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে, তাই না? ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে। এই যে যখন এটা দিয়ে কারেন্ট যাবে তখন কি ঘটবে দেখো, কারেন্টটা এটা দিয়ে যখন যাচ্ছে, এই কারেন্টটা তোমার এটা দেখতে পাবে, হ্যাঁ, কারেন্টটা যখন তোমার যাচ্ছে তখন যেহেতু কারেন্টটা চেঞ্জ হচ্ছে, ডিআই বাই ডিটি সেটা চেঞ্জ হওয়ার ফলে সেটাতে তোমার যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে কখনো বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কখনো বাড়বে, কখনো কমবে, কখনো বাড়বে, কখনো কমবে, অর্থাৎ ফ্লাস্কে মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেন্সিটির ঘনত্ব কমবে বা বাড়বে, যার ফলে ফ্লাস্কের চেঞ্জ হবে, ফ্লাস্কের চেঞ্জের ফলে ইএমএফ তৈরি হবে, ইএমএফ থেকে ইনডিউসড কারেন্ট তৈরি হবে। আচ্ছা, ইনডিউসড কারেন্টটা যে তৈরি হলো সেটা তুমি এখানে খেয়াল করো, এই যে তোমার কারেন্টটা যখন তুমি ইনক্রিজ করছো বা ডিক্রিজ করছো, কারেন্টটা ইনক্রিজ বা ডিক্রিজ করলে তার যে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে সেটাও কিন্তু যে ফ্লাস্ক ডেন্সিটি আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা কম পাচ্ছে। কারণ ধরো তোমার কারেন্টটা যদি ইনক্রিজিং কারেন্ট হয় মানে কারেন্টটা যত বেশি বৃদ্ধি পাচ্ছে তার যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বৃদ্ধি পাবে। কেন? কারণ এই যে কয়েলটা আছে নর্থ পোল এবং সাউথ পোল, এখানে কয়েলটা আছে এইভাবে রেখেছি, যত বেশি কারেন্টটা ইনক্রিজ করবে তার মানে এভাবে যে ইয়েগুলো আছে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আছে সেগুলোও বৃদ্ধি পাচ্ছে, মানে সেগুলোকেই বেশি পরিমাণে কাট করছে। তাহলে আমি যদি কারেন্টটা বৃদ্ধি করি তাহলে আমার যেটা আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে সেটাকে বৃদ্ধি পাবে, বা এটাকে এইভাবে না ধরতে পারো যে কারেন্টটা যত বেশি বৃদ্ধি হবে তার ফ্লাক্সটা তত বেশি বৃদ্ধি পাবে, এবং ফ্লাক্সের সাথে আমরা জানি ম্যাগনেটিক যে
ফিল্ড লাইন ডেন্সিটি হয় সেটা তার সাথে প্রপোর্শনালটা হয়ে যায়। কেন? কারণ ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে, ফ্লাক্স সমান কী হয়ে যায়, বি ইন্টু এ হয়ে যায়, তাই না? তার মানে আমার যদি ফ্লাক্সের ইনক্রিজ হয় তার মানে নিশ্চয়ই আমার যে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেন্সিটি আছে সেটাও নিশ্চয়ই ইনক্রিজ হবে। তাহলে আমি যখন কারেন্টটা চেঞ্জ করব বা কারেন্টটা ইনক্রিজ করব তখন তার যে ফ্লাক্স আছে সেটাও ইনক্রিজ হবে। এখান থেকে আমি বুঝতে পারি যে কারেন্ট আছে, যেটা কারেন্ট আছে সেই কারেন্টটা কিন্তু আমার বা যে ফ্লাক্সটা, টোটাল যে ফ্লাক্স তৈরি হবে সেই টোটাল ফ্লাক্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাবে কারেন্টের সাথে। আমি কারেন্টটা যত বেশি বৃদ্ধি করব সেই কয়েলটাতে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটাও তত বেশি তৈরি হবে, ঠিক আছে? এরপর এই যে টোটাল ফ্লাক্সটা আছে, টোটাল ফ্লাক্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে গেল, এবং ডাইরেক্টলি প্রপোর্শনালটা তোলার জন্য আমি একটা কনস্ট্যান্ট গুণ করি বা একটা তোলার জন্য সেটাকে ধরা হয় এল, এবং এই যে এল আছে সেটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। সেলফ ইন্ডাকটেন্স মানে নিজেই যে ইন্ডাকটেন্সটা তৈরি করছে, যেহেতু নিজেই তৈরি করছে সেই জন্য এটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? মানে এটাকে বলা হয় সেই তোমার স্বভোজী, যেমন গাছের মতো নিজের খাবার নিজেরাই তৈরি করে, সেরকম এই কয়েলটা নিজের ইন্ডাকটেন্সটা নিজেই তৈরি করছে। ফাইটি মানে কি, টোটাল ফ্লাস্ক। যেহেতু আমার কারেন্ট যখন ইনক্রিজ হচ্ছিলো তখন সেটাতে ফ্লাস্কও ইনক্রিজ হচ্ছিলো, এবং ফ্লাস্কের ইনক্রিজের ফলে সেটাতে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেন্সিটি আছে সেটাও কিন্তু ইনক্রিজ হবে, তাই না? যেহেতু ফাই সমান বিএ হয়ে যায়, বিএ কস থিটা। এরপর টোটাল ফ্লাক্স সমান এলআই হয়ে যাচ্ছে। এরপর ধরো এই যে নাম্বার অফ টার্ন আমি এন সংখ্যক ধরেছি, তাই না? তাহলে টোটাল নাম্বার অফ টার্ন যদি এন সংখ্যক ধরি তাহলে এন সংখ্যক টার্নে টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে, ফাই এন। টোটাল কত হয়ে যাবে, ফাই এন ইকুয়ালস টু এলআই হয়ে যাবে, এবং এল যেটা আছে সেটা হয়ে যাবে এন ফাই ডিভাইডেড বাই আই। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এইটা তোমার খুবই দরকার। ডাইরেক্টলি বলে দেবে যে কারেন্ট flowing through a conductor is 25 ampere and the number of turn is 120 if the magnetic flux induced in the coil is এত ওয়েবার, then find out the inductance কত ইয়েতে হবে, ঠিক আছে? সেরকম করে ডাইরেক্টলি করে দেবে, কোয়েশ্চেন দিয়ে দেবে। ধরো হয়তো তোমার বলে দেবে যে একটা কয়েল আছে, দ্য কয়েল ইজ কনসিস্টিং অফ 120 টার্ন, সেটা বলে দিল 120 টার্ন রয়েছে, ঠিক আছে? এবং বলে দ্য নাম্বার অফ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টার ইজ 20 অ্যাম্পিয়ার, এবং বলে দেবে যে তোমার যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্স প্রডিউসড ইন দ্য কয়েল, ইজ 5 ওয়েবার, ঠিক আছে? 5 ওয়েবার এই হিসাবে দিয়ে দিল। তখন তুমি কি করবে, তখন তোমাকে বের করতে পারবে যে তার যে সেলফ ইন্ডাকটেন্স আছে, দেন ফাইন্ড আউট দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। তখন সেটা কি হয়ে যাবে, এল সমান হয়ে যাবে এন ফাই মানে 120 ইন্টু 20 ডিভাইডেড বাই 5, এবং সেটা তোমার কত হয়ে যাবে, 5 4 20 এন ফাই, নিচে আই আসবে, তাই না? আমি একটু ভুল করলাম, এখানে এন ফাই হবে, অর্থাৎ এন মানে কত, এন মানে 120, ফাই মানে কত, 5 ওয়েবার ডিভাইডেড বাই 20, এবং 20 দিয়ে গুণ করলে 30, এবং এই যে ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্সের ইউনিট হয়ে যায় হেনরি। সব দিন মনে রাখবে হেনরি, এবং সেটাকে ডিনোট করি এইচ দিয়ে। এটা কিন্তু এইচ জেড নয়, এইচ জেড মানে তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যায়, এটাকে ফ্রিকোয়েন্সির সাথে কোনো দিন তুলনা করবে না, এটা এইচ জেড নয়, এটাকে শুধুমাত্র এইচ ধরতে হয়, এইচ ফর হেনরি। ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, যত পৃথিবীতে যত ধরনের ইন্ডাকটেন্স আছে তার একটা ইউনিট হয়, সেটা হয় হেনরি, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি দেখলাম, আমার যেটা বেরোলো এল সমান বেরোলো এন ফাই ডিভাইডেড বাই আর। এরপর এখানে কিন্তু মজার জিনিস, এই যে একটা মজার জিনিস দেখো, এখান থেকে আমি কি বলছি, এল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন, এল ডাইরেক্ট প্রপোর্শনাল টু ফাই, এল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/i, কিন্তু এই যে আছে এটার সাথে কোনো দিন যে এল আছে এগুলোর উপর কোনো দিন ডিপেন্ড করে না। এটা কিন্তু একটা মজার জিনিস যে ইন্ডাকটেন্স আছে, সেলফ ইন্ডাকটেন্স বা মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল ডাজ নট ডিপেন্ড নিদার অন দ্য নাম্বার অফ টার্ন অর ফ্লাস্ক অর দ্য কারেন্ট, কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? ফ্লাস্কের উপরও চেঞ্জ করছে না, এবং তোমার আয়ের উপরও ডিপেন্ড করছে, নাম্বার অফ টার্নের উপর যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে, কিন্তু তোমার ফ্লাস্কের উপর কতটা ফ্লাক্স তৈরি হলো বা কতটা আই তৈরি হলো, দ্যাট ডাজ নট ডিপেন্ড ফ্লাস্ক অর আইয়ের উপর কোনো রকম ডিপেন্ড করে না, ঠিক আছে? এল ডাজ নট ডিপেন্ড অন নিদার ফ্লাস্ক নর আই। এরপর এটা তুমি বলবে যে এটা কি করে হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এই যে আচ্ছা দেখো যে ওহমের সূত্রে ভি সমান আইআর বলো, এরপর ভি ওহমের সূত্র, আমি পার্টিকুলারলি ওহমের সূত্র বলছি, ওহমের সূত্রেতে আর যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট হয়। তুমি ভিটাকে বা আইটাকে ইনক্রিজ করো বা ডিক্রিজ করো,
আর এর কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, আর হয়ে যাচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। আর হিসাবে কনস্ট্যান্ট হিসাবে ধরতে হয়, ওটাকে আমার কোনো রকম চেঞ্জ করতে পারি না, ইনক্রিজ বৃদ্ধি করতে পারি না। এটা কার জন্য? পার্টিকুলারলি ওহমসের সূত্রের জন্য। তাহলে তোমার দেখছি যে আর যেটা আছে সেটা ভি এর উপরও নির্ভর করছে না বা আয়ের উপরও নির্ভর করছে না, ঠিক আছে। কিন্তু তোমার যে ভি সমান আই আর যে নর্মাল কয়েলের রেজিস্ট্যান্স বের করতে যাই, তখন কিন্তু কয়েলের রেজিস্ট্যান্স বের করতে যাই, তখন সেই রেজিস্ট্যান্সটা ভি এর উপর এবং আয়ের উপর ডিপেন্ড করে। কিন্তু অ্যাকর্ডিং টু ওহমস ল দ্য আর যেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, দ্য আর কনস্ট্যান্ট নাজ নট ডিপেন্ড অন ভি অর আই, আয়ের উপর এবং ভি এর উপর ডিপেন্ড করে না। অ্যাট দ্য সেম ওয়ে এল অলসো ডোন্ট ডিপেন্ড অন ফ্লাস্ক অর আই, ফ্লাস্কের উপর এবং আয়ের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ফ্লাস্কের উপর আয়ের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র তোমার যেটা আছে একটা জিনিস মনে রাখবে, কারেন্টটা যত বেশি ইনক্রিজ করবে সেটাতে ফ্লাক্স তত বেশি ইনক্রিজ হবে, ফ্লাক্স যত বেশি ইনক্রিজ হবে সেটাতে ম্যাগনেটিক ফিল্ড লাইনটাও ধরা যায় তত বেশি ইনক্রিজ হবে। কেন? কারণ ফাই সমান হয়ে যায় বিআই। এবং যদি ফ্লাস্ক আছে, ফ্লাস্কের ইউনিট তোমরা সবাই জানো, ফ্লাস্কের ইউনিট হয়ে যায় ওয়েবার। সেটা কিভাবে করা যায়? যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন, সেটাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটি, ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটি মানে ঘনত্ব, সেটা কি হয়ে যায় টেসলা, এবং এরিয়া সমান কি হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার, টেসলা মিটার স্কোয়ার, দ্যাট ইজ অলসো কল্ড ওয়েবার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তাহলে এত দূর অবধি যেটা আমি পড়ালাম সেটা সামান্য বলে দিচ্ছি। একটা কয়েল দিয়ে, একটা কয়েলের মধ্য দিয়ে যখন তুমি কারেন্ট পাঠাবে, তখন সেটাতে কারেন্টটা যেহেতু আমি ইনক্রিজিং করছি বা ডিক্রিজিং করছি, তার ফলে সেটাতে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি হবে। এবং ম্যাগনেটিক ফিল্ড লাইন যেহেতু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কারেন্টের, তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে, তখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা চেঞ্জ হচ্ছে, কমছে বা বাড়ছে। কেন কমছে বাড়ছে? কারণ যে কারেন্টটা আছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটির সাথে। তাহলে কারেন্টটা বাড়ছে বা কমছে যখন, তখন যে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটি আছে সেটাও কমছে বা বাড়ছে। এবং সেই ম্যাগনেটিক ফিল্ড লাইন ডেনসিটি চেঞ্জের ফলে সেটাতে ফ্লাস্ক ইনডিউসড হয়, এবং ফ্লাস্কটাও বাড়বে বা কমবে। কেন? কারণ কারেন্টের উপর আই ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যায় ফ্লাস্ক। তাহলে কারেন্টটা বাড়ছে বা কমছে, তাহলে ফ্লাক্সটাও বাড়বে কমবে, মানে ফ্লাস্কের চেঞ্জ হবে। এবং চেঞ্জ ইন ফ্লাস্ক অলওয়েজ লিডস টু ইএমএফ, চেঞ্জ ইন ফ্লাক্স অলওয়েজ লিডস টু ইএমএফ, তাই না? ইএমএফের উপর ইএমএফ হয়ে যায়। তাহলে এবং ইএমএফ থেকে আমরা কি জানি, ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তাহলে এটা হয়ে গেল নর্মাল হিসাবে ব্যাপার। এবং এই যে ইনডিউসড কারেন্ট আছে সেটা কি করবে, নিজের তৈরির কারেন্টটাকে বাধা দেবে। মানে তোমার কারেন্টের ডাইরেকশন যদি এই ডাইরেকশনে হয়, ইনডিউসড কারেন্ট এই ডাইরেকশনে হবে। এবং একটা জিনিস মনে রাখবে, ইনডিউসড কারেন্ট সাপোর্টস ডাইং কারেন্ট, এবং ইনডিউসড কারেন্ট অপোজেস কি বলে তোমার ইনক্রিজিং কারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। এত দূর অবধি বুঝতে পারলে, এত দূর অবধি আশা করি বোঝার কোনো প্রবলেম নেই। এরপর দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস বোঝাচ্ছি। আবার যে ইনডিউসড ইএমএফ, ধরো এই যে একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট গেল, এটা কিন্তু ব্যাপারটা খুব সুন্দর জিনিস। এগুলো কোনো মানে কঠিন জিনিস না, এত সুন্দর জিনিস এবং এত সহজ জিনিস তুমি আর পাবে না। ইএমআই, এসি কারেন্ট, কারেন্ট ইলেকট্রিসিটি, এগুলো হচ্ছে সহজ জিনিস কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যে গেল, এই যে বললাম কারেন্ট যাওয়ার ফলে তার মধ্যে দিয়ে একটা ইএমএফ তৈরি হলো বললাম, এবং ইএমএফের ফলে ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তাহলে ইএমএফটা, এক্ষেত্রে ইএমএফটা কত হয়ে যাবে? ইএমএফ সমান কি হয়ে যায়? ইএমএফ সমান হয়ে যায় চেঞ্জ ইন ফ্লাক্স ডিফাই বাই ডিটি হয়ে যায়, তাই না? চেঞ্জ ইন ফ্লাস্ক হয়ে যায়, কত পরিমাণ চেঞ্জ হচ্ছে, ফ্লাস্কে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমার ইএমএফ বলা হয়। তাহলে এক্ষেত্রে আমার যে ইএমএফ আছে সেটা আসে মাইনাস আসে। মাইনাস কেন আসে? কারণ যেহেতু লেঞ্জের সূত্রের উপর। কিন্তু তুমি মাইনাসটাকে যদি হাঁটাতে চাও, যা এইভাবে একটা মোড় তৈরি করে দিলে, মোড় যদি দিয়ে দাও, তাহলে মাইনাসটা সারাক্ষণ দিতে হয় না। মোড়টা রাখলেও হয়, না রাখলেও হয়। যদি মাইনাসটা রাখলেও হয়, না রাখলেও হয়, মোড়টা দিয়ে দিলে কিন্তু আর তোমার কোনো রকম মাইনাসের দরকার পড়ে না। তাহলে যে ইএমএফ আছে সেটা কী হচ্ছে তোমার ডিটি অফ ফ্লাস্ক। এবং যে ফ্লাস্ক আছে, এইমাত্র আমি করলাম এন ফাই সমান কী করলাম, এন ফাই সমান আমি এলআই করলাম, তাই না? এন ফাই সমান আমি এলআই করলাম। বা আমার যদি এন যদি আছে, এখানে বুঝতে পারবে না, এনটাকে ভালো করে লিখি। এন ফাই সমান আমি এনআই করলাম। ধরো এনটাকে আমি ধরলাম না, নাম্বার অফ টার্নটা ধরলাম না, তাহলে ফ্লাক্স কী আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এলআইয়ের সাথে। আমি ধরতেও পারি এনটাকে, যদি দেওয়া থাকে, যদি ইউনিট নাম্বার অফ টার্ন থাকে, তখন তো আর ধরা যাবে না। তাহলে এখানে ফ্লাস্কের জায়গায়, এই যে ফ্লাস্কের জায়গায় আমি কী ধরবো, এলআই ধরবো, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে মাইনাসটা এখানে ধরলাম অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল। তাহলে এখান থেকে এলটা যেহেতু
কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? এইমাত্র বললাম, সেটা কারেন্টের উপরও নির্ভর করে না, আয়ের উপরও নির্ভর করে না। একটা কয়েল যেটা তৈরি করা হয়েছে, সেই কয়েলটা তৈরি করার সময় তার যে ইন্ডাকটেন্স থাকে সেটা থেকে যায়, সেই কয়েলের ইন্ডাকটেন্সটা চেঞ্জ হয় না, ঠিক আছে? তাকে ফ্লাক্স চেঞ্জ করালেও চেঞ্জ হয় না, কারেন্ট চেঞ্জ করালেও চেঞ্জ হয় না, ইন্ডাকটেন্সটা চেঞ্জ হয় না, ঠিক আছে? কয়েলের ইন্ডাকটেন্সটা সেম থেকে যায় একেবারে। কার মতো? সেই রো এর মতো, স্পেসিফিক রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স পড়েছে, স্পেসিফিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী পড়েছিল, যে স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা আছে সেটা তার রেজিস্ট্যান্স বা ওইসবের উপরে কোনো রকম ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অন দ্য ম্যাটেরিয়াল, কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। সেরকমই ইন্ডাকটেন্সটা যেটা আছে সেটা কয়েলের উপর ডিপেন্ড করে, বা যে কয়েলটা দিয়ে তৈরি হয়েছে সেই কয়েলটার উপর ডিপেন্ড করে, এটা ফ্লাস্কের উপরে বা কারেন্টের উপরে তৈরি করে না, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে দেখো কী দিচ্ছি, এক সেকেন্ড দ্বারা মুছে নিই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি করব, এল ডি আই বাই ডিটি। আচ্ছা, এল ডি আই বাই ডিটি করলাম, কারেন্টের চেঞ্জ। তাহলে এক্ষেত্রে ই সমান আসছে এল ডি আই বাই ডিটি, এটাও একটা সূত্র, ঠিক? এবং আরেকটা সূত্র এখান থেকে এল যদি বের করতে চাই, আমি যদি এল বের করতে চাই তাহলে ই ডিভাইডেড বাই ডি আই বাই ডিটি, এটাও কিন্তু একটা সূত্র। এবং মোড দিয়ে দিই, মোড দিয়ে দিলে মাইনাসটার আমার কোনো রকম প্রবলেম থাকছে না, তাহলে এটাও কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এই 1 নাম্বার সূত্র, এই 2 নাম্বার সূত্র, এবং আরেকটা সূত্র যেটা বললাম যে এন ফাই সমান এল আই, অর্থাৎ এল সমান এন ফাই ডিভাইডেড বাই আই, এই 3টা সূত্র প্লিজ মুখস্থ করে নিও। সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স থেকে এগুলো থেকে অনেক রকম কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এখানে অনেক রকম কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটু সামান্য তুমি বুদ্ধি লাগাও তো। কি বুদ্ধি লাগাবে? দেখো, এই যে তুমি ইএমএফটা তৈরি করেছো, এই যে তুমি ইএমএফটা করলে না, এই ইএমএফ সমান তুমি কি করলে, মাইনাস এল ডিআই বাই ডিটি। আমি ধরো মাইনাসটা ধরলাম না, যেহেতু মোডের জন্য মাইনাসটা ধরলাম না, মাইনাসটাকে আমি তুলে দিলাম। আমার মাইনাসটা সারাক্ষণ দিতে হয় না, অ্যাকর্ডিং টু লেঞ্জের সূত্র, যেহেতু ডাইরেকশনটা বোঝায়, সেই ডাইরেকশনটা বোঝানোর জন্য আমি মাইনাস ধরি, নাহলে মাইনাসের কোনো খেল নেই। আচ্ছা, ইএমএফ যেটা আছে সেটা আমি এল ডিআই বাই ডিটি আছে, এরপর ধরো যে কারেন্টটা ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, সেটা যদি আমার ডিআই বাই ডিটি এটা 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়ে যায়, ধরো 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে আমার ই সমান এল হয়ে যাবে, হবে তো? তার মানে যদি একটা কয়েলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, যদি একটা কয়েলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে সেই কারেন্ট যে কয়েল আছে তার যে ইএমএফটা সেটা কি হয়ে যায়, তার ইন্ডাকটেন্সের সমান হয়ে যায়। যে কয়েলের ইন্ডাকটেন্স আছে সেই কয়েলের ইন্ডাকটেন্সের সাথে সমান হয়ে যায়। আশা করি বুঝতে পারলে। বা এল সমান তার ই এর সাথে সমান হয়ে যায়, তার যে ইএমএফটা আছে ইএমএফটা তার ইন্ডাকটেন্সের সমান হয়ে যায়। তার মানে যে ই সেটাকে আমি বলতে পারি হেনরি, ইটাকে বলতে পারি হেনরি, বা নর্মাল হিসাবে বলতে পারি ই সমান হেনরি বলতে পারি, বা এল সমান আমি ইএমএফ বলতে পারি, মানে ভোল্ট বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার তোমার নর্মাল হিসাবে যেটা আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সেলফ ইন্ডাকটেন্সের ক্ষেত্রে সমস্ত কিছু কনসেপ্টটা আশা করি বুঝতে পারলে। সমস্ত জিনিসটা কোনো রকম প্রবলেম নেই। যে জিনিসটা আছে সেলফ ইন্ডাকটেন্স, এই জিনিসটা দেখে নেবে। এবং সূত্রগুলো যেগুলো আছে এন ফাই সমান এল আই, যেখান থেকে আমার বেরিয়ে গেছিলো এন ফাই ডিভাইডেড বাই আই, এই একটা সূত্র প্লিজ মুখস্থ রাখবে। আরেকটা সূত্র ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি, মাইনাসটা দিতেও চাও নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এই সূত্রটা একটা মুখস্থ রাখবে। এবং এল সমান ই ডিভাইডেড বাই মোড অফ ডিআই বাই ডিটি, এই 3টা সূত্র মুখস্থ রাখবে। এই 3টা সূত্র খুব দরকার পড়ে এখানে পড়ে। নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা পরে প্রসিড করব। এরপরের যেগুলো আছে রিলেটিভলি পড়ে যাব, কোনো রকম প্রবলেম নেই। এর আগে আমি এমসিকিউ অনেকগুলো করিয়েছি, কারেন্ট ইলেকট্রিসিটিতে অনেকগুলো এমসিকিউ করেছি, অনেকগুলো আমি নেটওয়ার্কের কোয়েশ্চেন করিয়েছি, ঠিক আছে? নেটওয়ার্কের যে তোমার কেসিএল কেবিএলের অ্যাপ্লিকেশন আছে বা তোমার রেজিস্টারের যেটা আছে সেগুলো করেছি। কেউ যদি দেখতে চাও ক্লাসটা এর আগের ক্লাসে দেখে নিও, খুব হেল্পফুল হবে। কারণ তোমাদের যে সার্কিট আছে সেগুলো তো অনেকেরই প্রবলেম হয়, যারা বিটেক ফিটেক করছে বা যারা অন্যরকম আছে তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ ওরা ওই ডিপার্টমেন্টে থাকে। ক্লাস 12-এ কারোর শেখানো হয় না, যদি ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়তে চায় বা অন্যরকম করতে চায়, তার নেটওয়ার্কে এবং যে রেজিস্টার এসবের ক্ষেত্রে অনেকেরই প্রবলেম থাকে। আগের ক্লাসটা দেখে নিও, প্রবলেম হবে না। কেউ যদি যে কোর্সে অ্যাডমিশন নিতে যাও 6294463369 এই মোবাইল নাম্বার আমাকে ফোন করে নিও, জিজ্ঞেস করে নিও। 800 টাকাতে তোমার ফিজিক্স, ম্যাথ, তারপরে কম্পিউটার এবং যে ইংলিশটা আছে সমস্ত কিছুটাই পড়ানো হবে। 800 টাকা ওয়ান টাইম পেমেন্ট একবারই হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ওকে দেন, থ্যাংক ইউ।